প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, শুরু করছি আজকের ভৌত বিজ্ঞান ক্লাস। আজ প্রথমেই আমরা পদার্থের গঠন ও ধর্মের যে বিষয়টি আছে তার মধ্যে স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তাহলে স্থিতিস্থাপকতা কী জিনিস? স্থিতিস্থাপকতা হচ্ছে বাইরে থেকে প্রতিমিত বল বা দ্বন্দ্ব প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল বা দ্বন্দ্ব অপসারণ করলে বস্তুটি আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে। পদার্থের এই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। আমরা একটি রবারকে টেনে যদি প্রসারিত করি এবং আবার ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে যে ধর্মের জন্য এই রাবারটি পূর্বের অবস্থায় ফিরে আসলো সেটাই তার স্থিতিস্থাপকতা ধর্ম। দেখে নেই একটি রাবার, এই রাবারটাকে আমি যদি টেনে দিই তাহলে আমার এই রাবারের মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, এবং আমি যদি বলটাকে অপসারিত করি, বাহ্যিক বল, তাহলে এর মধ্যে যে উদ্ভূত বল, সেই বলের দরুন বা রেস্টোরিং ফোর্স বলা হয় যেটাকে, সেই রেস্টোরিং ফোর্সের দরুন আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে রাবারের এই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা আমরা জানতে পারলাম। একটি স্প্রিংকেও যদি আমি সংকুচিত করি বা প্রসারিত করি, যদি এই বাহ্যিক বল ছেড়ে দেওয়া হয়, বাহ্যিক বল সরিয়ে নেওয়া হয়, তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে পায়। তাহলে এই ধর্মই হচ্ছে স্থিতিস্থাপকতা। বস্তুর স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা এখন জানব। তাহলে বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মগুলো এই চারটা বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে উষ্ণতা, অশুদ্ধি, উত্তাপন ও শীতলীকরণ এবং হচ্ছে আঘাত। যদি কোনো বস্তুর উষ্ণতা বেড়ে যায় তাহলে সেই স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মটি কিরূপ পরিবর্তন হবে। তাহলে উষ্ণতা দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কিন্তু এমন একটি পদার্থ আছে যেমন ইনভার, উষ্ণতা পরিবর্তনে এর স্থিতিস্থাপকতা ধর্মের কোনো পরিবর্তন হয় না। অশুদ্ধি, কোনো পদার্থের সঙ্গে অশুদ্ধি যুক্ত হলে তার স্থিতিস্থাপকতা ধর্ম পরিবর্তিত হয়। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, সোনার সঙ্গে পটাশিয়াম মেশালে এবং লোহার সঙ্গে কার্বন মেশালে এদের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। এরপর জানব উত্তাপন ও শীতলীকরণ। কোনো বস্তুকে ক্রমশ উত্তপ্ত করে ধীরে ধীরে শীতল হতে দিলে বস্তুটিতে বৃহৎ আকারের কেলাস সৃষ্টি হয়। এর ফলে বস্তুটির স্থিতিস্থাপকতা হ্রাস পায়। এরপরে হচ্ছে আঘাত। বারবার যদি কোনো বস্তুকে আঘাত করা যায় তাহলে বড় আকারের গ্লাসগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্রতর এককে ভেঙে যায়। এর ফলে পদার্থটির স্থিতিস্থাপকতা ধর্মের বৃদ্ধি ঘটে। তাহলে আমরা এইগুলো স্থিতিস্থাপকতা ধর্মের উপর এই বিষয়গুলি কিভাবে নির্ভর করে সেগুলো জানলাম। এখন জানব পীড়ন কাকে বলে, পীড়ন ও বিকৃতি। তাহলে পীড়ন কি? পীড়ন হচ্ছে বাইরে থেকে যদি কোনো বস্তুকে বাহ্যিক বল দ্বারা যদি আমি বস্তুর বিকৃত করলে, বাইরের থেকে বল প্রয়োগ করলে বস্তুর বিভিন্ন অংশগুলি, যেরকম এই রাবারের বিভিন্ন অংশগুলি পরস্পর থেকে সরে যায়, অর্থাৎ বস্তুটি বিকৃত হয়। এইরকম বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করলে বস্তুটির দৈর্ঘ্য হয়, আকার বা আয়তনের পরিবর্তন হয়। এবং এই স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুর ভিতরে
সমভাবে একটি প্রতিক্রিয়া বলের বা একটি রেস্টোরিং ফোর্স উদ্ভব হয়, যা বাহ্যিক বলকে প্রতিরোধ করে এবং এই বাহ্যিক বলকে সরিয়ে নিলে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে যেতে সাহায্য করে। তাহলে এই বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে এই প্রতিক্রিয়া বা প্রত্যায়নকারী বা এই রেস্টোরিং ফোর্সকেই বলা হয় হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন কি? পীড়ন হচ্ছে প্রতিক্রিয়া বল বা প্রত্যায়নকারী বল এবং বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুইয়ের অনুপাতই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান সমান আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। এই পীড়নের তাহলে পীড়নের হচ্ছে কি? একক ক্ষেত্রফলে বস্তুর প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে এই প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়া বল বা প্রত্যায়নকারী বলের সৃষ্টি হয়, সেই প্রতি একক ক্ষেত্রফলে প্রত্যায়নকারী বল বা প্রতিক্রিয়া বলকেই বলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এটা এই বলটা কি? প্রতিক্রিয়া বল বা প্রত্যায়নকারী বল বা রেস্টোরিং ফোর্স। তাহলে পীড়নের একক কি হবে? পীড়নের মাত্রা কি হবে? মাত্রা যদি বের করি, মাত্রা হচ্ছে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি? এম এল টি মাইনাস টু। ক্ষেত্রফলের মাত্রা কি? এল স্কোয়ার। তাহলে পীড়নের মাত্রা কি হবে? এটা যদি এলটা উপরে যায় তাহলে মাইনাস টু হয়ে যাবে, আর এখানে ওয়ান, তাহলে আমার থাকবে মাইনাস ওয়ান। তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। তাহলে এটাই হচ্ছে পীড়নের মাত্রা। পীড়নের একক কি হবে? বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে বল বাই ক্ষেত্রফল, যেরকম চাপ, এই রাশিটি আর পীড়ন পরস্পরের কিন্তু এদের একক কিন্তু একই। তাহলে এর এককটা কি হবে? বলের একক এসআই পদ্ধতিতে এর একক কি হবে? বল হচ্ছে নিউটন, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে কী হবে? সিজিএস পদ্ধতি হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার সংক্ষেপে লিখলাম, এখানে ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে পীড়নের একক। পীড়ন দু ধরনের হয়, একটা হচ্ছে অভিলম্ব পীড়ন আর একটা হচ্ছে স্পর্শকীয় পীড়ন। তাহলে অভিলম্ব পীড়ন কাকে বলে? হচ্ছে বস্তুর তলের সঙ্গে অভিলম্বভাবে উদ্ভূত পীড়নকে বা পীড়নের উপাংশকে অভিলম্ব পীড়ন বলা হয়। আর স্পর্শকীয় পীড়ন কি? বস্তুর তলের সঙ্গে সমান্তরালভাবে উদ্ভূত পীড়নকে বা পীড়নের উপাংশকে স্পর্শীয় পীড়ন বলা হয়। এখন জানব অসহ পীড়ন। বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায় তাহলে বলের অপসারণে বস্তু আবার পূর্বের আকার এ ফিরে আসতে পারে না। তাহলে বাহ্যিক বলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে বস্তুটি এক সময় ছিঁড়ে যায় বা তারটি বা এক সময় ছিঁড়ে যায় বা ভেঙে যায়। যে ন্যূনতম বল প্রয়োগ করলে বা ভার চাপালে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহভার বলে। আর বস্তুটির প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে উপর প্রযুক্ত অসহভারকে বলা হয় হচ্ছে অসহ পীড়ন। তাহলে এই সংজ্ঞাটা জানলাম। এখন জানবো হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি কাকে বলে? বিকৃতি হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়, তখন বস্তুটির দৈর্ঘ্য, আকার এবং আয়তনের পরিবর্তন হয়, অর্থাৎ বলা হয় বস্তুটি বিকৃত হয়েছে। এই বস্তুতে এই সৃষ্ট পরিবর্তনকে বিকার বলে। বস্তুর একক মাত্রার যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। তাহলে বিকৃতির সংজ্ঞা হচ্ছে একক মাত্রার যে পরিবর্তন হয় তাকেই বিকৃতি বলে। বিকৃতি তিন ধরনের হয়: অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং কিন্তন বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্যের যেটুকু প্রসারণ হলো, যদি স্মল এল পরিমাণ একটা তারের আমি ভার ঝুলিয়ে দিলাম, বা একটি স্প্রিংয়ের মধ্যে যদি আমি ভার ঝুলিয়ে দিই, তাহলে স্প্রিংটি প্রসারিত হবে। মনে করি স্প্রিংটি এই অবস্থায় আসলো, তাহলে দৈর্ঘ্যের আমার এখান থেকে এখানে আসলো, এইটুক প্রসারণ হলো। এটা স্মল এল দিয়ে যদি ধরি, এই পরিমাণ, তাহলে তারটা এখানে বেশি ভার ঝোলালে বস্তুর তারের প্রসারণ হয় এবং এই তারটি বিকৃত হয়। তাহলে এটাকেই বলা হয়েছে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি, পীড়ন নয়। অনুদৈর্ঘ্য বিকৃতি কি? একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। যদি এটা ক্যাপিটাল এল হয় প্রাথমিক দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল এল হয়, তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? এল দৈর্ঘ্যে স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে একক দৈর্ঘ্যে কত হবে? স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য সেরকম আয়তন বিকৃতি কি? বস্তুর একক আয়তনের যে পরিবর্তনকেই বলা হয় আয়তন বিকৃতি। কিন্তন বিকৃতি কি? বস্তুর আয়তনের কোনো পরিবর্তন না ঘটিয়ে যদি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটানো হয়, তবে বস্তুকে সৃষ্ট বিকৃতিকে কিন্তন বিকৃতি বলা হয়। তাহলে বিকৃতির 3 ধরনের আমরা জানলাম। বিকৃতির একক কি? সব ক্ষেত্রেই কিন্তু দুটি সমজাতীয় রাশির অনুপাত হবে বিকৃতি। তাহলে সেই জন্য বিকৃতির কিন্তু কোনো একক এবং মাত্রা আমরা পাবো না। তাহলে বিকৃতির কোনো একক এবং মাত্রা নেই। এখন জানবো হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটাকেই হুকের সূত্র বলা হয়। স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা হচ্ছে বাহ্যিক বলের এইরূপ মান, সর্বাধিক যে মান প্রয়োগ করলে বস্তুকে বিকৃতি করা হয়, এবং বাহ্যিক বল অপসারিত হলে বিকৃত বস্তু যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে এই বাহ্যিক বলের সেই সর্বোচ্চ মানটাকেই বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক সীমা। বা তার বেশি যদি আমি বল প্রয়োগ করি, বাহ্যিক বল, তাহলে আর বস্তু কিন্তু ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তাহলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যদি বল প্রয়োগ করি, তাহলে কোনো বস্তু কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসে না। সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক, সেটাই হচ্ছে হুকের সূত্র। পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে এটা একটা কনস্ট্যান্ট ইকুয়াল করলে আমার এটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে এই দুটো যদি আমি অনুপাত করি, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবককেই বলা হয় হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 ধরনের হয়। যদিও তোমাদের সিলেবাসে শুধু ইয়ং গুণাঙ্ক সম্বন্ধেই জানতে হবে। তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক হচ্ছে কোনো বাহ্যিক বল প্রয়োগ করে যদি শুধু অনুদৈর্ঘ্য বিকৃতি করা যায়, তাহলে সেই অবস্থায় অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। এই অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকেই বলা হয় হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে একটি যেরকম তারের আমি যদি ভার ঝুলিয়ে দেই, এটাকে আরও যদি বেশি ভার ঝুলিয়ে দেই, তাহলে এটার অনুদৈর্ঘ্য বিকৃতি হবে।
এর মধ্যে যে পীড়নের সৃষ্টি হবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। এই অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকেই বলা হয় হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে যদি সংজ্ঞাটা বলি, কোনো স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতির সৃষ্টি করলে বস্তুটিতে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুটিতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হয় বস্তুটির ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়ে লেখা হয়, ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এই ইয়ং গুণাঙ্কের একক এবং মাত্রা, যেহেতু ইয়ং গুণাঙ্ক শুধু দুটি অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, যেহেতু বিকৃতির কোনো একক মাত্রা নেই, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন এর উপরই কিন্তু ওয়াই গুণাঙ্কের মাত্রা বা ইয়ং গুণাঙ্কের মাত্রা নির্ভর করবে। তাহলে পীড়নের মাত্রা কি? পীড়নের মাত্রা হচ্ছে ml-1t-2। সুতরাং অনুদৈর্ঘ্য বা ইয়ং গুণাঙ্কের মাত্রাও কিন্তু তাই, ml-1t-2। এর একক কি? এর একক একই, এই পীড়নের একক যা ইয়ং গুণাঙ্কের এককও তাই। এসআই একক কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস একক কি? ডাইন পার সেমি স্কোয়ার। এখন আমরা ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপটা নির্ণয় করব। ধরি একটি এল দৈর্ঘ্যের তার একটি দৃঢ় অবলম্বনে যুক্ত আছে। এখানে যদি একটি ভারী বস্তু ঝোলানো হয়, এম ভরের একটি বস্তু ঝোলানো হলো, তাহলে এখানে যদি ভরটা ঝুলিয়ে দেই তাহলে তারটা প্রসারিত হবে। তাহলে প্রসারিত এই দৈর্ঘ্য যদি ডেল্টা এল হয়, দৈর্ঘ্য প্রসারণটা ডেল্টা এল ধরলাম বা স্মল এলও ধরতে পারি। এই পরিমাণ দৈর্ঘ্য এম ভর ঝোলানোর ফলে তারটা প্রসারিত হলো। তাহলে এর বিকৃতি হলো দৈর্ঘ্যের প্রসারণের, তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির পরিমাণটা কত হবে? তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? সেটা হচ্ছে ডেল্টা এল, ক্যাপিটাল এল ধরা হয়েছে, এটা হচ্ছে তারের এইটু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কী হবে? অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য এর অনুপাতই হচ্ছে অনুদৈর্ঘ্য বৃদ্ধি। ডেল্টা এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ছিল, আর এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি ডেল্টা এল বাই এল। যে পরিমাণ ভর ঝোলানো তার জন্য একটা বল কাজ করছে, তাহলে বাহ্যিক বলটা কত? বাহ্যিক বলটা হচ্ছে এম ইন্টু জি, কারণ এই ওজনের জন্য দরুন কিন্তু একটা তারের মধ্যে বল প্রয়োগ করা হয়েছে। এই ওজনের দরুন বলটা কত? এম জি। এম ভরের দরুন ওজনটা হবে এম জি। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এইদিকে বলটা হবে এম জি। ভরটা এম কিন্তু বলটা হচ্ছে এম জি। নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারেও এই তারের মধ্যেও কিন্তু একটা বল উদ্ভব হবে, এটা রেস্টোরিং ফোর্স বলা হয় বা হচ্ছে প্রতিক্রিয়া বল। বা এই উদ্ভূত যে বল একক ক্ষেত্রফলে, তারটার প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে একক ক্ষেত্রফল বা হচ্ছে এ ক্ষেত্রফলে যে পরিমাণ বল উদ্ভব হবে সেটা হচ্ছে এমজি। একক ক্ষেত্রফলে যে বলটা উদ্ভব হবে সেটাই হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন যদি আমি বের করি, পীড়নটা হবে তাহলে বল বাই ক্ষেত্রফল। কি প্রত্যায়নকারী বল বা রেস্টোরিং ফোর্স কত? সেটাই হচ্ছে এমজির সমান হবে। তাহলে এমজি বাই
এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারের যদি ব্যাসার্ধ আর হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে হবে পাই আর স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ যদি ধরা যায়, এ তারের ব্যাসার্ধ যদি আর ধরা যায়, তাহলে পাই আর স্কোয়ার, কারণ একটা বৃত্তের মতো প্রস্থচ্ছেদ হবে একটা বৃত্তাকার, সেই জন্য পাই আর স্কোয়ার। তাহলে একক ক্ষেত্রফলে এই উদ্ভূত বা প্রত্যায়নকারী বলই হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পীড়ন। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু, ইয়ং গুণাঙ্ক সমান সমান কি আমরা জানি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখানে আর লিখলাম না, শুধু অনুদৈর্ঘ্য পীড়নটা লিখবো। তাহলে কি পেলাম, mg বাই পাই আর স্কোয়ার। নিচে হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে ডেল্টা এল উপরে ক্যাপিটাল এলটা চলে যাবে, তাহলে mgl বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল। এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের গাণিতিক রূপ। তাহলে এখান থেকেই তোমাদের কিন্তু অনেক সময় অঙ্ক থাকে, ইয়ং গুণাঙ্ক বের করতে অঙ্ক করতে হবে। তাহলে আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ করছি।